আসসালামু আলাইকুম। ডিগ্রি পাস কোর্স এর ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। এই দুর্যোগপূর্ণ সময়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের এক উল্লেখযোগ্য অবদান বলা যায় এর অনলাইন ক্লাস, যার ধারাবাহিকতায় আজ আমি ডিগ্রি পাস কোর্সের ক্লাসে যুক্ত হয়েছি। করোনা প্রাকৃতিক দুর্যোগ বলা যায়, কিন্তু করোনাকালীন সময়ে দেখা যাচ্ছে বাংলাদেশে সামাজিক দুর্যোগের আবির্ভাব ঘটেছে ভীষণভাবে। সংবাদপত্র বা টিভির যে সংবাদ প্রচারিত যে খবর, সেগুলোতে বর্তমানে চোখ রাখাই দায় হয়ে গিয়েছে। বিভীষিকাময় পরিস্থিতি মনে হচ্ছে আমার কাছে সব মিলিয়ে। একদিকে করোনা, অন্যদিকে মানুষের যে নৈতিক অবক্ষয়, যে মানবিক অবক্ষয়, যে মনুষ্যত্ববিহীন যে সমাজ আমরা দেখছি, আসলে এটা থেকে উত্তরণের উপায় কি, বা এটা থেকে উত্তরণ আদৌ সম্ভব কিনা, বা কত দিনে সম্ভব, সে বিষয়ে আমি সন্দিহান। একই সাথে আমি ভীত। নারী পুরুষ নির্বিশেষে যে সংকট কালীন সময় পার করছে, তাতে আসলে সমাজ ব্যবস্থা একেবারেই ভেঙে পড়েছে কিনা আমি ঠিক বলতে পারছি না। মানে আমি আসলে কি বলা উচিত, আমি ভাষাহীন। যাই হোক, আমরা সবাই সচেতন থাকি, আমরা মানবিক হই, আমরা আমরা যেন ভিতরের আমাদের আমরা যে মানুষ, আমাদের মনুষ্যত্বটা যেন আমরা আমাদের ভিতর রাখতে পারি, আমাদের ভিতর থেকে যেন মানবিকতা, মনুষ্যত্ববোধ এগুলো যেন বিলুপ্ত না হয়, সেদিকে আমরা সচেষ্ট দৃষ্টি রাখবো বলে আশা করছি। সুপ্রিয় শিক্ষার্থী, আজকে যে ডিগ্রি পাস কোর্সের যে কোর্সটা বা যে বিষয়ে আমি কথা বলতে চাচ্ছি, সেটা হলো প্রখ্যাত কথাশিল্পী মানিক বন্দ্যোপাধ্যায়ের বিখ্যাত ছোট গল্প প্রাগৈতিহাসিক। প্রাগৈতিহাসিক শব্দটিকে ভাঙলে আমরা কি পাই? প্রাগ যোগ ইতিহাস, তাই না? মানে প্রাগ যোগ ইতিহাস যোগ ইক। তো প্রাগ মানে হচ্ছে আগে, তার মানে হচ্ছে আমরা বলতে পারি যে এটা হচ্ছে আবিধানিক অর্থ যেটা আমরা পাই, সেটা হচ্ছে ইতিহাসের পূর্বে বা ইতিহাসের আগে। যখন থেকে ইতিহাস শুরু হয়েছে, ঠিক তার আগে থেকেই মানুষের ভেতর কি কি বিষয় ছিল, সেগুলোকেই আমরা
বলছি আদিম, হ্যাঁ, সেগুলোকে আমরা বলছি আদিম। প্রাগৈতিহাসিক শব্দের অর্থ আমরা বলতে পারি যে ইতিহাসের পূর্বে বা আদিম। আদিম যে সময়টা, সে সময়টায় মানুষের যে চাহিদাগুলো দেখা যাচ্ছে সেগুলো হলো বলা যায় যে জৈবিক চাহিদা। ক্ষুধা, ক্ষুধা থেকে তারা কিভাবে বাঁচবে, অর্থাৎ খাদ্য আহরণ এবং তার যে দুই ধরনের ক্ষুধা, একটা হচ্ছে আমাদের পেটের ক্ষুধা, আর একটা হচ্ছে আমাদের দেহের ক্ষুধা যাকে আমরা বলি, শরীরের ক্ষুধা যাকে আমরা বলতে পারি। এই মূলত যে সময়টা, আদিম সময়টাতে মানুষের এই ক্ষুধা নিবারণ, প্রধান উদ্দেশ্যই ছিল ক্ষুধা নিবারণ। তার মানে সে খাদ্য আহরণ করতো এবং তার যে শারীরিক যে চাহিদাগুলো ছিল সেগুলো সে মেটাতো, এবং এই দুইটা জিনিসের মধ্যে আদিমতা কাজ করেছে। তো মানিক বন্দ্যোপাধ্যায়, আমরা জানি যে মানিক বন্দ্যোপাধ্যায় মার্ক্সপন্থী। তার অনেক লেখাই আমরা দেখতে পাই যে মার্কসিজম এর অনুসরণ করেছেন তিনি। মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখায় আমরা সবসময় দেখতে পাই যে সমাজের নিম্ন স্তরের মানুষের যে জীবন চরিত, নিম্ন স্তরের মানুষ কিভাবে জীবন অতিবাহিত করেছে, সাধারণত মানিক বন্দ্যোপাধ্যায় সেগুলোকেই তুলে এনেছেন বাংলা সাহিত্যে। প্রাগৈতিহাসিক গল্পে যেটা তিনি অসাধারণ তার লেখনীতে তিনি প্রাগৈতিহাসিক গল্পে যেটা তুলে এনেছেন সেটা হলো যে মানুষের ভিতর যে আদিমতা, মানুষের ভিতরের যে আদিমতা বিদ্যমান, সভ্যতা, মানে কি বলা যায় যে সভ্য সমাজেও বা আধুনিক সমাজেও যে মানুষের ভিতরের আদিমতা এতটুকু লোপ পায়নি, সে বিষয়টা তিনি অনন্য সাধারণ কথামালায় তুলে ধরেছেন। তো আমরা যেটা বলতে পারি যে প্রাগৈতিহাসিক গল্পে মানুষের ভেতরের যে লোভ, মানুষের ভেতরের যে হৃংসা, মানুষের ভেতরের যে বলা যায় যে দুর্বৃত্তায়ন, মানুষের ভেতরের যে ক্ষুধা, মানুষের ভেতরের যে একটা ভয়ানক চরিত্রের উপস্থিতি, সেগুলো তিনি সুন্দরভাবে তুলে ধরেছেন। আমরা গল্পের কাহিনীটা এমন যে গল্পের প্রধান চরিত্র ভিক্ষু, সে একজন ডাকাত সর্দার। তো ভিক্ষুর ডাকাতির ধরনই হলো যে সে ডাকাতি করতে গিয়ে সর্বস্ব তো লুট করবে, সাথে মানুষকে হত্যা করে নারীর সম্ভ্রম লুণ্ঠন, মানে মানে এমন কোনো নিচু অপরাধ নেই যা ভিক্ষুর দ্বারা ঘটেনি বা ঘটে না। তো গল্প শুরুতে দেখা যায় যে ভিক্ষু বৈকুণ্ঠ সাহার গদিতে ডাকাতি করতে গিয়েছিল। তো ওই বৈকুণ্ঠ সাহার গদিতে যখন সে ডাকাতি করতে যায়, তখন তাদের সম্মিলিত প্রতিরোধের মুখে ভিক্ষু একাই পালিয়ে আসতে সক্ষম হয়। তো ভিক্ষু একাই পালিয়ে আসতে সক্ষম হলেও
তার ডান কাঁধে বর্ষার আঘাত লাগে। তো ওই সময় পুলিশ কেস হয় তার নামে, যে কারণে সে কোনো মানে চিকিৎসালয়ে গিয়ে চিকিৎসা নিতে পারেনি। সে তার এক সাগরেদ, বলা যায় সাগরেদ বন্ধু পেহলাদ, তার কাছে আশ্রয় প্রার্থনা করে। তো পেহলাদও পুলিশের ভয়ে তাকে বাড়িতে আশ্রয় না দিয়ে বনে, জঙ্গলে তাকে একটা মাচা করে রেখে আসে। তো সেই বনে থাকা অবস্থায় ভিখুর যে জীবনযাপনের চিত্র মানিক বন্দ্যোপাধ্যায় এঁকেছেন বা তুলে ধরেছেন, মানে যখন আমরা গল্পটা পড়তে যাব তখন মনে হবে যে হ্যাঁ, এটা আমার সামনেই ঘটছে। এত মানে এর চিত্রকল্প এত সুন্দরভাবে তিনি তুলে ধরেছেন যে ভিখুর ক্ষততে পচন ধরেছে এবং সেখান থেকে তীব্র গন্ধ ছড়াচ্ছে, এবং সেই গন্ধে বনের শেয়াল, পশু মানে যারা মাংসাশী তারা আশেপাশে ভিড় করছে। এবং ভিখু কি করছে, যে ভিখু বনের যোগ তুলে ধরে তার ক্ষততে দিচ্ছে, তার ওই ক্ষতের যে রক্ত সেগুলাকে শুষে নেয়ার জন্য। মানে একটা ভীতিকর একটা অবস্থা বলা যায়। যাই হোক, এক পর্যায়ে ভিখু সুস্থ হয়ে সে পেহলাদের ঘরে এসে আশ্রয় নেই। তো মানুষের ওই যে প্রথমে বলেছি যে মানুষের ভিতরে যে আদিমতা, সেটা আসলে কখনোই শেষ হওয়ার না। যারা অসভ্য শ্রেণীর তারা আসলে সভ্যতার কিছুই তারা গ্রহণ করতে পারে না। তো ভিখু কি করে, তারই আশ্রয়দাতা পেহলাদ তার স্ত্রীর দিকে সে হাত বাড়ায়, এবং ঘটনা যা ঘটার, যে পেহলাদ তাকে বের করে দেয় মেরে। তো এক হাত বিহীন বা এক হাত লুলা অবস্থায় ভিখু পেহলাদের ঘরে আগুন লাগিয়ে দিয়ে পালিয়ে আসে, মহকুমা বা শহরে সে পালিয়ে আসে। এবং তার প্রধান যে কাজটা, মানে সে না খেতে না পেয়ে মানে অনাহারে যে ক্ষুধার যে কষ্ট সে করেছে, সেটা থেকে উত্তরণের উপায় হিসেবে সে, যেহেতু তার একটি হাত অকেজো এবং ডান হাতটাই অকেজো, সেহেতু সে খুব সহজেই ভিক্ষাবৃত্তিকে তার পেশা হিসেবে গ্রহণ করে। এবং সে দেখে যে তার পাশে আরো দুজন ভিক্ষাবৃত্তি করছে। তারা হলেন, একটি চরিত্র হলো পাঁচি, আর একটা চরিত্র হলো বশির। তো পরবর্তীতে এই তিনজনের ভেতরের যে ঘটনা, সেটাই বশির এবং পাঁচির ভেতরে একটা সম্পর্ক আগে থেকেই ছিল, যেটা শুরুর দিকে দেখা যাচ্ছে ভিখু এদিকে নজর দেয়নি, কিন্তু যখনই ভিখুর যে ভিক্ষার থালায় কিছু অর্থ উপার্জন সে শুরু করলো, বা সে কিছু খাদ্য পেল, সে শরীর মানে পেটের ক্ষুধাটা নিবারণ করার সাথে সাথেই কিন্তু তার শরীরের ক্ষুধাটা প্রকাশ পাওয়া শুরু করলো। এবং তখন সে পাঁচিকে বিভিন্ন ভাবে প্রলোভন দেখানো শুরু করলো, কিন্তু পাঁচি সেসব প্রলোভনে না পড়ে সে বশিরের সাথে বিয়ে করে তার সাথে থাকা শুরু করে। এবং ভিখুর ভেতর যে প্রতিশোধ স্পৃহা ছিল, সেটা তখনও মুছে যায়নি। সে কিন্তু তার এক হাত দিয়ে বশিরকে খুন করে পাঁচিকে নিয়ে এসে পালিয়ে যায় অজানার উদ্দেশ্যে।
মোটামুটি এটাই হচ্ছে গল্পের কাহিনী। তো মূল যে বিষয় যে আমরা যেটা বললাম যে আদিমকাল থেকে কিন্তু মানুষের জীবন মানে মানুষ জীবন বা জীবিকা যে কোনো কিছুর জন্যই সংগ্রাম করে আসছে। তো প্রাগৈতিহাসিক কাল থেকে মানুষের নিজের অধিকার আদায়ের জন্য যে সংগ্রাম, সে তার খাবারের জন্য মানুষের সাথে মারামারি করেছে, সংগ্রাম করেছে, সে তার বস্ত্রের জন্য মানুষের সাথে সংগ্রাম করেছে, সে এমনকি দেখা যায় যে শক্তিশালী না পুরুষেরা কি করেছে, তার প্রিয় নারীর জন্য সংগ্রাম করেছে। এটা আমরা ইতিহাস ঘাটলে দেখতে পাই। তো মানে মানুষের যে সংগ্রাম, সেটা কিন্তু তার মূলত চাহিদার জন্য, তার জৈবিক যেসব চাহিদা আছে সেগুলা নিবারণই মুখ্য উদ্দেশ্য বলতে পারি আমরা। তো এই পেটের এবং জৈবিক ক্ষুধার তাড়নায় সৃষ্টির শুরু থেকেই বা সেই আদিম অবস্থা থেকেই মানুষ লড়াই করে আসছে, যেটা আমরা ভিক্ষু চরিত্রে দেখতে পাই যে যখনই সে পেটের ক্ষুধা নিবারণ শেষ করেছে, তখনই তার জৈবিক চাহিদা, তার শারীরিক যে চাহিদা, সেটা কিন্তু সে উপলব্ধি করতে পেরেছে। তো এই ভিক্ষু চরিত্রের ভেতরের যে আদিমতার প্রকাশ লেখক দেখিয়েছেন, সেটা এক কথায় অসাধারণ, অসাধারণ বলা যায়। মানে ডাকাত ভিক্ষু ভাগ্যের পরিহাসে ভিক্ষাবৃত্তি গ্রহণ করেছে বা ভিখারি হয়েছে, কিন্তু তার ভেতর যে আদিমতা, তার ভিতর যে লোভ, তার ভিতর যে নিরংসা, তার ভিতর যে প্রতিশোধ পরায়ণতা, তার ভিতর যে হিংস্রতা, সেটা কিন্তু কখনোই মুছে যায়নি। সেটা তার পেশা পাল্টালেও না, সেটা তার অবস্থানের পরিবর্তনের জন্যও না, সেটা তার শারীরিক বিকলাঙ্গতার জন্যও না। অর্থাৎ মানুষের যে কোনো পরিস্থিতিতেই মানুষ থাকুক না কেন, তার ভেতরের যে বিষয়গুলো আছে সেগুলো কিন্তু সুযোগ পেলেই মানুষ প্রতিষ্ঠিত করতে চায়। যেমন মানিক বন্দ্যোপাধ্যায় একটা লাইন, মানে প্রাগৈতিহাসিকের একটা উক্তি দিয়ে আমি একটু বোঝানোর চেষ্টা করি যে তিনি বলেছেন, মানিক বন্দ্যোপাধ্যায় বলেছেন যে ধারাবাহিক অন্ধকার মাতৃগর্ভ হইতে সংগ্রহ করিয়া দেহের অভ্যন্তরে লুকাইয়া ভিক্ষু ও পাচী পৃথিবীতে আসিয়াছিল, এবং যে অন্ধকার তাহারা সন্তানের মাংসল আবেষ্টনীর মধ্যে গোপন রাখিয়া যাইবে, তাহা প্রাগৈতিহাসিক। পৃথিবীর আলো আজ পর্যন্ত তাহার নাগাল পায় নাই, কোনোদিন পাইবেও না। মানে কি বলছে যে মায়ের জঠরে যখন শিশু, সেই সময়ের যে আমরা এখানে কিন্তু ফ্রয়েডিজম দেখতে পাচ্ছি। যাই হোক, সে ফ্রয়েডিজম এর আলোচনায় গেলে আলোচনা অন্যদিকে চলে যাবে। আমি যেটা বলতে চাচ্ছি যে মানুষের ভেতর যে আদিম সত্তা, যে আদিম যে বিষয়গুলো মানুষের ভেতর আছে, যে ক্ষুধা, যে আদিম ক্ষুধার যে আদিমতা মানুষের ভেতর আছে, সেটা কিন্তু কখনোই লোপ পায় না। সেটা সভ্যতার আবরণে, সেটা মানুষের মানবিকতার আবরণে, সেটা মানুষের শিক্ষার আবরণে ঢাকা থাকে মাত্র। মানুষের ভেতর যে আদিমতা, মানুষের ভেতরের এই আদিমতাটাকে আমরা যখন
আমরা যখন সেটাকে নিজে কন্ট্রোল করতে পারবো, তখনই আমরা মানুষ হয়ে উঠতে পারবো। আমাদের ভিতরের মানবিকতা বোধ, আমাদের ভিতরের মনুষ্যত্ব, আমাদের ভিতরের যে সভ্য কি বলা যায়, যে সভ্য সত্তা, সেটা দিয়ে আমরা আমাদের ভেতরের যে আদিমতা আছে, আমাদের ভেতরের যে অসভ্য কোনো বিষয় যদি থেকে থাকে, সেটাকে আমরা আবরণ দিয়ে ঢেকে রাখতে পারি। এবং এই মানব আমরা যখনই মানুষের বিভিন্ন লোলুপ দৃষ্টি বা অন্যান্য কিছু থেকে যখনই আমরা কি বলা যায়, যে আমরা এই বেষ্টনী আমরা যে সভ্যতার শিক্ষায় যদি সভ্য হয়ে উঠতে পারি, তখনই আমরা প্রকৃত মানুষ হয়ে উঠতে পারবো। তখনই আমরা প্রকৃত মানুষ হয়ে উঠতে পারবো। এবং আমরা সবসময় চেষ্টা করব প্রকৃত মানুষ আমরা কিভাবে হতে পারি। প্রকৃত মানুষ হওয়ার জন্য আমাদের যা যা করা উচিত, যা যা করা দরকার, আমরা সেটাই করতে চাই। একটা মানুষের বেঁচে থাকার জন্য খুব বেশি কিছুর প্রয়োজন হয় না। কিছুটা খাবার, অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা এবং চিকিৎসা, এগুলো কিছুই আমাদের প্রয়োজন। তো এই সব জিনিসগুলো মানে আমাদের প্রয়োজনের ভেতরে যে মানে আমাদের যেটুকু প্রয়োজন, সেটুকু যদি আমরা অর্জন করতে পারি, তাহলে যেন আমরা আর অনেক বেশি কিছুর পেছনে না ছুটি। আমরা আমাদের ভেতরের আদিমতাগুলোকে যেন দমন করতে পারি। স্রষ্টা আমাদেরকে সে বিষয়ে সাহায্য করুন। এবং প্রিয় শিক্ষার্থীরা, তোমরাও মানুষ হয়ে ওঠার চেষ্টা করো। শিক্ষার আলোয় আলোকিত হও, সুশিক্ষার আলোয় আলোকিত হও। সুশিক্ষার আলোয় আলোকিত জীবনই পারবে সকল প্রকার আদিমতা থেকে আমাদেরকে মুক্ত রাখতে। সকলে ভালো থাকবেন, সকলে সুস্থতা কামনা করছি। আসসালামু আলাইকুম।